সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি বছর নতুন প্রত্যাশা নিয়ে এসেছে আমাদের জীবনে, এবং যা কিনা বাংলার ঐতিহ্যের অংশ। ঠিক তাই আপনাদের সবাইকে বাংলা নতুন বছর 1432-এর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনে পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদি। সেই সাথে আমরা পেয়েছি দুজন সম্মানিত অতিথি যারা আমাদের প্রিয় বন্ধু। হ্যাঁ, আমাদের সাথে আমরা পেয়েছি ডক্টর ফাতিমা জাহান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভ্রামণিক এবং লেখক। অনেক শুভেচ্ছা আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ যে আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে নেক্সাস লেডিস ক্লাবে আজ আড্ডা দিতে এসেছেন। সত্যি সেই ভালো লাগা আরও বেড়ে গেছে আরও একজন বন্ধুকে পেয়ে। সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন মাকসুদা সিলাত, ডিজাইনার ও সিইও নিডস লাইফস্টাইল। অনেক শুভেচ্ছা আপু। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আর এখানে এসে আমার নিজেরও খুব ভালো লাগছে। ঠিক তাই, আমাদের নেক্সাস লেডিস ক্লাব মানে হচ্ছে ভালো লাগার একটা এমন প্ল্যাটফর্ম যেখানে আমরা নির্দ্বিধায় মনের কথা সব বলতে পারি। আমাদের নানা রকমের চাওয়া, আমাদের নানা রকমের ভাবনা যা হয়তো আগে কখনো বলা হয়নি, কিংবা সমস্ত পরিস্থিতি, নারীদের সংসারের অনেক খুঁটিনাটি ব্যাপার স্যাপার সব কিছু আমরা শেয়ার করতে চেষ্টা করি। এবং আজকে আপনাদেরকে নিয়ে আমরা শেয়ার করব দর্শক, আমরা চেষ্টা করি নেক্সাস লেডিস ক্লাবের মাধ্যমে আনন্দ, ভালোবাসা শেয়ার করতে সেই কথা যা দ্বিধাভুলে আগে কখনো বলা হয়নি। জানি যে আপনারাও একইভাবে ভীষণ ভালোবাসার একটা জায়গায় নেক্সাস লেডিস ক্লাবকে দিয়েছেন। তাই তো আজ আমরা নেক্সাস লেডিস ক্লাবে বিষয় রেখেছি শেয়ার করি নির্দ্বিধায়। কি নেক্সাস লেডিস ক্লাব আপনাদের জন্য সেই প্ল্যাটফর্মটি নিশ্চয়ই হয়ে উঠতে পেরেছে যেখানে নির্দ্বিধায় মনের কথাগুলো বলা যায়। বলতে আজও যুক্ত হবেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। দেরি না করে চলে আসেন। আর আজকে যখন একজন লেখক, ভ্রামণিক, শিক্ষক এবং আরেকজন ডিজাইনার আছে, আমাদের আড্ডা নির্দ্বিধায় ভীষণভাবে প্রাণবন্ত হবে এবং সেখানে আমরা প্রত্যেকেই শেয়ার করতে পারবো আমাদের জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন রকমের যে অভিজ্ঞতা সেগুলোর কথা। আমরা মনে হয় প্রথমে আপার কাছে আসি। ফাতিমা আপা, আমরা জানি যে ভ্রমণ এমন একটা বিষয় যা মানুষকে অনেক বই পড়ার যে সহজ উপায় সেটা বোধহয় করে দেয়, এবং বলাই হয় যে সে পাতা যে পড়েনি, অর্থাৎ পৃথিবীর এক একটা জায়গাকে যদি এক একটা পাতা বা চ্যাপ্টার ধরা হয় তাহলে বলতেই হবে যে জীবনের শুধুমাত্র একটি পাতা বা একটি অধ্যায় নিয়েই হয়তো সে পৃথিবী থেকে চলে যাবে। সে জায়গায় আপনি একজন ভ্রামণিক, পৃথিবীর আনাচে কানাচে এখানে ওখানে ঘুরে বেড়ান, কত কিছু এক্সপিরিয়েন্স করেন। আজকে নির্দ্বিধায় সেগুলো থেকে শেয়ার করবেন আপনি, আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হব। নিশ্চয়ই। আমি শুরু করতে চাই আমাদের প্রিয় আধ্যাত্মিক গুরু মাওলানা জালালউদ্দিন রুমির একটি ছোট্ট কাপলেট দিয়ে, যে ভ্রমণ মানুষকে শক্তি ও সাহস যোগায়, মানুষকে ভালোবাসা শেখায়। তো যখন একজন মানুষ ভ্রমণ করে নিজের গণ্ডি বেরিয়ে, আমি ব্যক্তিগতভাবে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, তো আমি আমার ছাত্রীদেরকে বলি, স্পেশালি ছাত্রীদেরকে, যেহেতু আমরা লেডিস ক্লাবে এসেছি, আজকে আমরা নারীদের কথা বলবো, আমাদের বিভিন্ন সুবিধার এবং প্রতিবন্ধকতার কথা বলবো। তো আমি সাধারণত বলি যে আমাদের শুরু করতে হবে পাশের গলি দিয়ে, তারপরে আমরা পাশের এলাকায় যাব, তারপর আমরা পাশের জেলায় যাব, পাশের জেলা থেকে আমরা পাশের দেশে যাব, সেই থেকে আমাদের ফুটস্টেপ, পদচারণা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এবং আমি আমার বাড়িতে এক ধরনের কালচার পাচ্ছি, পাশের বাড়িতে আরেক ধরনের কালচার পাবো, পাশের দেশে আরেক ধরনের কালচার, খাবার সংস্কৃতি আলাদা, ভাষা আলাদা, পোশাক জীবনযাপন আলাদা, সঙ্গীত আলাদা, কালচার আলাদা। তো সেইগুলো যখন আমরা অ্যাডপ্ট, মানে একটা জায়গায় গেলে সেই জায়গাটার সংস্কৃতি, সেই এলাকার ভাষা, যা কিছু অনেক কিছুই আমরা অ্যাডপ্ট করি এবং আমাদের হৃদয় প্রসারিত হয়, আমাদের চিন্তার জায়গাটা প্রসারিত হয়, আমরা নতুন কিছু শিখতে পারি, আমাদের মধ্যে সহনশীলতা আসে, আমাদের মধ্যে জানার আগ্রহ বাড়ে। একজন মানুষ যখন ভ্রমণ করে শুধুমাত্র সে একটা জায়গা দেখে চলে আসে না, তার জ্ঞানের পরিধি অনেকখানি বৃদ্ধি পায়, আর চোখের আলোর বিস্তৃতি লাভ করে। অবশ্যই।
এবং তার জ্ঞান যেরকম বাড়ে, অন্য সংস্কৃতিকে সম্মান করার ধৈর্যের একটা তার পরিধি বেড়ে যায়, এবং সে আরেকটা কালচারকে জানার এক ধরনের আগ্রহ বেড়ে যায়। একজন মানুষ যিনি ভ্রমণ করেন, তিনি কিন্তু একটা জায়গায় ভ্রমণ করে আটকে থাকেন না, তিনি তারপরে নতুন একটা একটু একটু করে ভ্রমণ পিপাসু হয়ে ওঠে, হ্যাঁ, যেমনটি আপনি হয়েছেন। আমি মানে আপনার কথাগুলো একটার পর একটা যেভাবে আপনি বলছেন, মানে আমি মুগ্ধ হয়ে শুনছি, কিন্তু তবুও থামাতে হলো কারণ আমার খুব জানার আগ্রহ যে আপনি প্রথম কোথায় থেকে, যদি একদম নিজের মতো করে ভ্রমণ করা যখন আপনি বুঝেছেন এবং পরিকল্পনা করেছেন যে না আমি পৃথিবীটাকে দেখতে চাই, কোথায় থেকে শুরু করেছিলেন? আমি পড়াশোনা করেছি ব্যাঙ্গালোরে, বোর্ডিং স্কুল থেকে আমার স্কুল জীবন শুরু হয়েছে। ভীষণ সুন্দর একটা শহর, হ্যাঁ, ভীষণ সুন্দর শহর, মানুষজন ভীষণ বন্ধুভাবাপন্ন, এবং আমার মাঝে মাঝে এমনও হয়েছে যে আমার স্কুল থেকে ফেরার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না, তো আমার একা ঢাকায় চলে আসতে হয়েছে। তো সেই থেকে আমার ভ্রমণ এমন নয় যে আমি প্ল্যান করে কোনো ভ্রমণ করেছি, তো কিছু সময় বাধ্য হয়ে আমার ঢাকায় একা একা চলে আসতে হতো। তো সেই সময়টা আমি ভাবলাম, যখন আমি 12 ক্লাস পাশ করলাম, 12 ক্লাস পাশ করার পরে অপেক্ষা করছি যে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছি, কোথায় যেখানে টিকি সেখানে ভর্তি হয়ে যাব। তো পরীক্ষা দিয়ে বসে আছি, বেশ একটা লম্বা সময় ছিল ইউনিভার্সিটির রেজাল্ট দেবার। তো মাঝখানে সময় আমি ভাবলাম যে আমি তো একা একা ঢাকায় চলে যাই, তো আমি কেননা পাশের একটা রাষ্ট্রে বা পাশের একটা স্টেটে চলে যাই। তো ভারত অনেক বড় দেশ, তো পাশের বলাই হয় যে ভারতে দেখেছি পৃথিবীর অর্ধেক পরিভ্রমণ তার হয়ে গেছে। আমি শুনবো এই জায়গায় যে প্রথম তাহলে আপনার মানে যেখানে আপনি পড়ালেখা করেছেন বেঙ্গালুরু, তার পাশের কোন স্টেটে গিয়েছিলেন বা কোথায়? তার আগে আমি আসতে চাই আমাদের সিলাত আপুর কাছে। সিলাত আপু, ভ্রমণ আপু যেমন বলছিলেন, তেমন ডিজাইনাররা পরিভ্রমণ করে পৃথিবী, তাদের এক একটি কাজ এক একটি নকশার মাধ্যমে, এবং সেই নকশার মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে থাকা বিভিন্ন এলাকার যে জীবনযাপন বা দেশের যে জীবনযাপন, তাদের যে নকশা বা তাদের জীবনযাপনের ধরন থেকে এক একটি লাইনস বা এক এক রকমের ভ্যালু অ্যাড করে ডিজাইনে। আপনার ক্ষেত্রে আপনি যেসব ডিজাইন করেন সেখানে সব থেকে বেশি যদি ইনফ্লুয়েন্সের কথা বলি, সেটা নির্দ্বিধায় আজকে কোন মানে যে বিষয়টা আপনি তুলে ধরবেন? ডিজাইনের ক্ষেত্রে আসলে আমাদের এলাকা ভিত্তিক বা আমাদের বাংলাদেশীয় কালচারের জিনিসগুলো, যেমন কিছু জিনিস আমাকে খুব অ্যাট্রাক্ট করে, লাইক রিক্সা পেইন্ট, তারপরে ভীষণ কালারফুল, হ্যাঁ কালারফুল জিনিস আমি এমনিতে খুব পছন্দ করি। তারপরে আপনার পার্বত্য চট্টগ্রামের যে ড্রেসগুলো, ওদের যেই মানে আদিবাসীদের যেই ম্যাটেরিয়ালটা, কাপড়টা, ওটা আমার অনেক পছন্দের। তারপরে যেমন গামছা দিয়ে কাজ করা, এগুলো আসলে বিভিন্ন আপনাকে ভীষণ টানে। হ্যাঁ, এইসব মানে ডিজাইনের ক্ষেত্রে আসলে অবভিয়াসলি কোনো না কোনো কিছু থেকে ইন্সপায়ার্ড হয়েই ডিজাইনগুলো করা হয় সবার ক্ষেত্রেই, নট অনলি মি, সবার ক্ষেত্রেই কোনো না কোনো কিছু দেখে ইন্সপায়ার্ড হয়, দেন ওই কাজগুলো করে। আমার যেরকম দেশীয় জিনিসগুলো দেখে, সব ওদের কালচারগুলো দেখে আমার নিজের কাছে ভালো লাগে, লাইক পটারিতে যে কাজগুলো করে, তারপর রিক্সার পিছনে কাজ করে, তারপর বিভিন্ন অকেশনে যে আলপনা করে, এগুলো দেখলে এগুলো আমি ডিজাইনে তুলে আনতে। একেবারে দারুণ ঐতিহ্যের কথা আপনি বলেছেন এবং সেগুলো নিয়ে আপনি কাজ করছেন, যেটা নির্দ্বিধায় মানে অ্যাপ্রিশিয়েট করার মতো। আমি নিজেও একজন ডিজাইনার, আমি মানে জেনেই ভালো লাগছে যে আপনি আমাদের এই যে ঐতিহ্যবাহী বিভিন্ন মোটিভস, সেগুলো পোশাকের মধ্যে আপনি তুলে পোশাকের মধ্যে আনতে আমার ভালো লাগে। আমার আরেকটা ব্যাপার খুব ভালো লাগছে আপা, আপনার হাতের নকশা করা কাঁচের চুড়িগুলো যে কি দারুণ সুন্দর, একদম মানে বাঙালি নারী শাড়ি আর চুড়ি, এটা তো মিলেমিশে এক, যেটা বৈশাখীলে আমাদের কম বেশি সবার হাত ভর্তি। আমি অবশ্য বৈশাখ খুলিনি, কিন্তু একদম পরশু কালকে, আজকে ক্লাসে যেতে হয়েছে, তখন টুনটুন করে শব্দ হবে, খুলে গেছে। না, আমার দেশীয় কালচারটা আমাকে সবসময় টানে, নট অনলি বৈশাখী যে পরবো তা না, আমি সবসময় দেশীয় শাড়ি পরি, দেশীয় জিনিস পরি, চুড়ি পরা, এগুলো আমার আসলে নেশা বা ভালো লাগে। ভর্তি করে আপনি যেভাবে পড়েছেন আজকে আমার রীতিমতো দেখে আমি মুগ্ধ, সত্যি খুবই 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 ভালো লাগছে। এবং এই যে মুগ্ধতা ছড়ানো, আমরা জানি যে আমাদের নারীদের মধ্যে যে প্রত্যেক
নারী যিনি একদম খুব সাধারণ, সেখান থেকে শুরু করে শহরে শিক্ষিতা যে নারী যিনি অফিসে কাজ করেন কিংবা ব্যবসা পরিচালনা করেন, এমনকি ঘরের বিভিন্ন রকমের যাবতীয় যা কিছু সবই তো নারীরা করেন, কিন্তু তারপরেও দেখা যায় যে নারীরা নির্দ্বিধায় নির্ভাবনায় নিজের মনের কথা সবসময় বলতে পারে না। সিলাত আপুর ক্ষেত্রে ব্যাপারটা কখনো কিরকম হয়েছে যে না বলতে ইচ্ছে করেছে কিন্তু নানা কিছু ভেবে বলা হয়নি? হ্যাঁ, এটা তো আসলে সবারই হয়। আমি এমনিতেই নর্মালি ইন্ট্রোভার্ট, আমি আমার কোনো কিছু বলতে পারি না, আমি গল্প বলি এটা করি এটা করি, কিন্তু নিজেকে এক্সপোজ করা এটা আমার কখনোই হয় না। আজকে তাহলে খেলাটা জমবে। আপু, ফাতিমা আপু, আজকে আমরা দুজন মিলে, সেটা আপনি লেখকরাও কিন্তু খুব খোঁচা দিয়ে দিয়ে অনেক কথা বের করতে পারে, আপনাকে সাথে নিয়ে সিলাত আপুর ভিতরে যেসব কথা সে কখনো বলেনি আজকে আমরা দেখি কতটা শুনতে পারি। ঠিক আছে, শুনবো। একটা ছোট বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরি। দর্শক, নেক্সাস লেডিস ক্লাব মানেই মন খুলে দ্বিধা ফুলে যা কিছু সব প্রকাশ করা, তুলে ধরা, আর আজকে তো বিষয়ে শেয়ার করি নির্দ্বিধায়। তাই আপনারা একেবারে দেরি না করে যুক্ত হবেন জুমে। আমি ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসছি নেক্সাস লেডিস ক্লাবে। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। নতুন বছর, নতুন প্রত্যাশা, নতুন নতুন পরিকল্পনা, সব কিছুই আজ নির্দ্বিধায় আমাদের সাথে শেয়ার করবেন। তাই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন, শেয়ার করি নির্দ্বিধায় এমন একটি দারুণ বিষয় নিয়ে কথা বলতে। আপুর কথা শুনছিলাম, আবার একটু ফাতিমা আপুর কাছে আসি। ফাতিমা আপু, আপনি যেমনটি বললেন যে প্রথমে নিজের বাড়ির পরের গলিটি, তারপরে একটু 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 করে এক্সপ্লোর করা, কিন্তু অনেকের ধারণাই এরকম যে ভ্রমণ মানে হচ্ছে দূরে কোথাও বিদেশে ঘুরতে যাওয়া, কিন্তু আসলে তো ভ্রমণ মানে আমার আশেপাশের যেগুলো সুন্দর জায়গা, যেগুলো বিভিন্ন রকম ইতিহাস আছে, যা ঐতিহ্য বহন করে, সেখানে ঘুরতে যাওয়া, কিংবা নিজের এলাকায় কটা ল্যাম্পপোস্ট আছে সেটাও তো ঘুরে ঘুরে দেখা যায়, তাই না? যেটা আমাকে শেখাবে, একটা তথ্য দিবে এবং আনন্দ দিবে। কিন্তু অনেকের মধ্যেই ধারণা যে বেড়াতে যাওয়া মানে খুব প্রস্তুতি নিয়ে একেবারে উড়ে উড়ে যাওয়া। এই ব্যাপারে আপনার কাছে একটু শুনতে চাই। তো আমাদের যে কনসেপ্ট আছে ভ্রমণের বাংলাদেশে, আমি মনে করি সেটা পরিপুষ্ট নয়। মানে বিদেশে আমি দেখেছি মানুষ বাজেট ট্রাভেলিং করে, আবার নো বাজেট ট্রাভেলিং বলেও একটা টার্ম আছে, যে কোনো টাকা পয়সা নেই, এমনি একটা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। তারা অ্যাকোমোডেশনও পাচ্ছে, কোথাও যাবার জন্য খরচও পাচ্ছে, মানে তারা বিভিন্নভাবে তারা এরকম রিভিউ লেখে, তারা ফ্রিতে। ইনফ্লুয়েন্সার যারা, তারাও তো এরকম অনেকে ট্রাভেল করতে পারে, কোনো কোনো জায়গায় রিভিউ লিখে, ফুড ব্লগ করে, ভালো ওনারা মানে অ্যাকোমোডেশনও পাচ্ছেন, খাবার জায়গা পাচ্ছেন, একটা রেমুনারেশনও পাচ্ছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেইভাবেও অনেক ট্রাভেল করে, যে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক বাজেট ট্রাভেলিং করেছি। আর আমাদের যে কনসেপ্ট আছে যে ভ্রমণ মানে প্রচুর খরচা করে যেতে হবে, ভালো একটা হোটেলে বা রিসর্টে থাকতে হবে, বা আমাদেরকে বিদেশের সুন্দর একটা জায়গায় যেতে হবে, এই কনসেপ্টটা আমি মনে করি যে আমাদেরকে ভুলভাবে এই কনসেপ্টটা দেয়া হয়েছে। ভ্রমণ বলতে আমার শহরে, অথবা কখনো কখনো শো অফ করার জন্য, অবশ্যই পিয়ার প্রেসার, যেটা হ্যাঁ পিয়ার প্রেসারেও অনেক সময় আমরা প্রলুব্ধ হয়ে আমরা ভ্রমণে বেরিয়ে যাই। কিন্তু আমার শহরে কি আছে আমি যদি না জানি, তাহলে তো আমার ভ্রমণ পরিপূর্ণ হবার কথা নয়। যেমন আমি ঢাকা শহরের বাসিন্দা, তো ঢাকা শহর সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, তাহলে আমি যে বাইরে যে দেশটা দেখব, সেই দেশটা সম্পর্কেও আমার ভাষা জ্ঞান থাকবে। যেমন ঢাকা শহরে অনেক প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে, ঐতিহাসিক স্থান রয়েছে, বাংলাদেশের ঢাকা জাদুঘর, সেইখানে আমরা খুব কম মানুষ গিয়েছি। আমাদের কেল্লার মতো এমন ঐতিহাসিক একটা ঐতিহ্যবাহী একটা ভবন, যেটা ঢাকা শহরের গড়ে ওঠার পেছনে একটা বড় ইতিহাস বহন করে, সেটাও তো আমাদের প্রজন্মের বা পরের প্রজন্মের তো আরোই বোধহয় অনেকে জানেই না, এবং তাদের ধারণা নেই যে বাংলাদেশে ঢাকা শহরেও অনেক জায়গা আছে যেগুলো ঘুরে দেখার মতো, প্রত্নতাত্ত্বিক স্থান, অনেক পুরনো জায়গা আছে। মানে বাংলাদেশ ঘুরে দেখলে আমার মনে হয় কয়েক বছর লেগে যাবে। আর আমাদের ঢাকা জাদুঘর আছে, রাজশাহীতে বরেন্দ্র জাদুঘর আছে, পৃথিবীর অন্যতম বোধহয় সেরা বা বড়, যেটা ব্ল্যাক স্টোনের মূর্তির সবথেকে বড় সংগ্রহশালা আছে, সংগ্রহশালা মানে আমাদের ময়নামতি জাদুঘর আছে, সোমপুর বিহারের জাদুঘর আছে ওখানে, এবং বাংলাদেশে কিছু মসজিদ আছে
আছে। আমি কুসুম্বা মসজিদে গিয়েছিলাম কিছুদিন আগে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এবং আমরা ব্ল্যাক স্টোনের, হ্যাঁ, ব্ল্যাক, ভিতরের যে মিহরাবের কারুকাজ সেটা ব্ল্যাক স্টোন দিয়ে তৈরি, মানে কোষ্টি পাথর। আমরা কোষ্টি পাথর বলতে বুঝি যে মন্দিরের ভেতরে কোষ্টি পাথরের মূর্তি থাকবে, কিন্তু মসজিদেও যে কোষ্টি পাথর থাকতে পারে এবং সেটাও যে কারুকাজ সম্পূর্ণ হতে পারে, এটা, এবং সেটা বাংলাদেশে শুধু কুসুম্বা মসজিদই নয়, আমাদের দেশে বাঘা মসজিদ আছে, সোনা মসজিদ আছে, দারাসবাড়ি মসজিদ আছে। দারাসবাড়ি মসজিদ সম্পর্কে কোনো মানুষই জানে না। সাত মসজিদ রোডের যে সাত মসজিদ, যে মসজিদটি, সেটিও তো ভীষণ পুরনো ঐতিহ্যবাহী এবং পুরনো, এবং আমরা জানি না ব্যাপারটা। একবার আমরা সাত মসজিদ রোডের যে ঈদগাহ মসজিদটা আছে সেখানে আমরা একবার ঘুরে আসতে পারি, হাতের কাছেই আছে। আমরা ঢাকা জাদুঘর যেতে পারি, আহসান মঞ্জিল যেতে পারি। পুরনো ঢাকায় অনেক পুরনো মন্দির আছে, স্থাপনা আছে, মসজিদ আছে, আমরা সেগুলো দেখে আসতে পারি। খাবার দাবারও যদি বলি আমরা, সেই জন্য অনেকে যারা একটু ভোজন রসিক, তাদের কিন্তু একই সাথে পুরনো ঢাকায় গেলে দুটোই পূরণ হতে পারে, যে ভ্রমণও হবে, আবার সাথে দারুণ মজার সব ঐতিহ্যবাহী যেসব পুরনো দোকান, খাবারের সেসব খাবারগুলো কিন্তু। এই ঐতিহ্যবাহী কিছু খাবার এখন বিলুপ্তির পথে, কারণ আমরা দেশীয় খাবারের স্বাদ নিতে চাই না। আমরা কোরিয়ান ফুড চাই, আমরা চাইনিজ ফুড চাই, আমরা ইটালিয়ান ফুড চাই। এটা নিয়ে আমার আরেকদিন একজনের সাথে রীতিমতো এক রকমের ডিবেটই হচ্ছিল। আমি যেটুকু খেয়াল করি, সবখানে আমরা দেখি আমরা খুব বাঙালিরা খুব ফিউশন লাভার হয়ে গেছি, সব কিছুতে আমরা ফিউশন চাই, এবং এটার কারণে আমাদের এই যে মুটিয়ে যাওয়া, শারীরিক নানা রকমের সমস্যা। আমি একজন ডক্টরের কাছে শুনেছিলাম যে আমার জিন যেই খাবার ক্যারি করে, অর্থাৎ আমার বাবা মা বা আমার পূর্বপুরুষ যা খেয়েছেন, আমার রক্তের মধ্যেও কিন্তু সেটার জন্যই ওইভাবেই তৈরি হয়েছে। সেখানে আমি পিৎজা খেলে বা বার্গার খেলে তো মোটা হবই, আমার তো ভাত মাছ খাওয়ার শরীর। সো এই যে ব্যাপারগুলো, যেটা আমার মনে হয় একটার সাথে আরেকটা ভীষণ সম্পর্কিত, ইন্টাররিলেটেড, এবং ওইটার সাথে ফাইন্যান্স, আপনি ফাইন্যান্সেরই একজন শিক্ষক, সো ফাইন্যান্সিং বা বাজেটিং ভ্রমণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা নিয়ে আপনার কাছে শুনবো, তবে তার আগে আমি সিলাত আপুর কাছে আবার আসি। সিলাত আপু, আমরা তখন আমি যে কথাটা বলছিলাম যে আমি কিন্তু ঠিক খোঁচা দিয়ে দিয়ে বের করতে চেষ্টা করব। জীবনে মেয়েরা যেটা বলতে পারে না, কমনলি এটা আমার ক্ষেত্রেও আপুর ক্ষেত্রেও হয়তো জিজ্ঞেস করলে একই রকমেরই আসবে, যে প্রথম প্রেমে পড়েছিলেন কবে, তখন সবাই না খুব একেবারে দ্বিধা বিভক্ত হয়ে যায়, ভীষণভাবে দুশ্চিন্তায় নিমগ্ন হয়ে যায় যে আমার প্রেমের কথা বলবো, যা যা আমার তো মান সম্মান সব চলে যাবে, বা আমার বর আমার সংসারে বিরাট। আপু আসলে কি তাই ব্যাপারটা? প্রেম তো আকাশের চাঁদের সাথেও হতে পারে। রাইট, এটা ঠিক আছে, কিন্তু প্রেমের কথাটা আসলে আমাদের নারীরা বলতে চায় না সমাজের ইয়ের জন্য। আজকে আপনি নির্দ্বিধায় বলে ফেলেন, ইউ আর ভেরি স্মার্ট, সো নো ফিল্টার। নো ফিল্টার। প্রেমে তো মানুষ সবসময়ই পড়ে, প্রতিদিন পড়ে, আর আমরা যারা ক্রিয়েটিভ তাদের প্রেমে পড়তেই হয় না। আসলেই কিন্তু সত্যি কথা, আমার ফ্রেন্ডরাও আমাকে সবসময় বলে যে তুই কি করিস, বা কার সাথে প্রেম করিস, বা কি করিস, এই টাইপের কোশ্চেনগুলো ওরাও আমাকে বলে। আমি কিন্তু সত্যিই প্রতিদিনই প্রেমে পড়ি। এখন কিসের প্রেমে পড়ি? কখনো পাখি, কখনো ফুল, কখনো কোনো ব্যক্তির, কখনো কারোর স্টাইলিং, কারোর কথা বলা, এক একটা সময় এক একটা জিনিসের প্রেমে পড়া হয়। আই এম ভেরি মাচ হ্যাপি উইথ ইউর ডিপ্লোম্যাটিক অ্যান্সার। কিন্তু আমি যেটা মিন করেছিলাম যে ওই যে টিনেজ বয়সের একটুখানি উড়ু উড়ু মন, তারপরে কেমন যেন বুকের ভিতরে একটু আনচানানি, সেই প্রেমে পড়া কি কোনো একজন ব্যক্তি যিনি হয় না যে ওই যে মনের ভিতরে একটা আলাদা চুপিসারে দোলা দিয়ে গিয়েছিল, এরকম হয়েছিল? আমার আসলে নিক নেম হচ্ছে সুইটি, ঠিক আছে, মা আদর করে আর ভাই আদর করে সুইটি ডাকে, বাট যদি আমি এই নামটা বড় হওয়ার পর কখনো কাউকে আর বলি নাই। তো তার মানে হচ্ছে যখন আমাদের প্রিয় শিল্পী আরকের হাসানের যে গানটা সুইটি তুমি আর ওই গানটা যখন হয়, হ্যাঁ ওই গানটা যখন হয়, তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, প্রচুর এই গানের ক্যাসেট গিফট পেয়েছিলাম। আমাকে যারাই পছন্দ করতো তারা এই ক্যাসেটটা দিত। ভাই কারা কারা দিয়েছিলেন বলেন তো? প্রতিদিন দেখা যেত, মানে এক দুইটা আসতোই, মানে সপ্তাহে হলেও একটা আসতো। ভাইয়া এসে দেখতো, আমি তো বাবা ছিল না, ভাইয়ের মানে ভাই বোনরা একসাথে জয়েন্ট ফ্যামিলিতে থেকেছি, তো ভাইয়া বড় ভাইয়া এসে দেখেই ক্যাসেটটা দেখেই বুঝতো যে এই ক্যাসেটটা আর কেউ না, আস্তে করে ফেলে দিত, বাইরে ফেলে দিত, দেখে বুঝতো এটা কেউ একজন দিয়েছে, ফেলে দিত। পরে এক সপ্তাহ পরে দেখতো আবার এই ক্যাসেটটা আছে। তখন তো আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন অ্যাকচুয়ালি ওরকম ছোট ছোট ক্যাসেট প্লেয়ারের প্যাটার্ন ছিল।
তো ওই ক্যাসেটটা প্রায় গিফট পেতাম, এনে হয়তো ক্যাসেট প্লেয়ারের পাশেই থাকতো, ভাইয়া দেখতো, দেখেই বুঝতো যে এটা সুইটি কতজনের মনকে যে সুইট প্রথমে সুইটে ভরে দিয়েছে, পরে লবণাক্ত করে দিয়েছে নাকি? এরকম না না, সারা দেননি, তারপরে ধরা দেননি, সো লবণাক্তই তো হয়েছে কেঁদে কেঁদে। আর প্রেম করার মতো আসলে যে বয়সটা প্রেম করার, সেই সময় কনজারভেটিভ ফ্যামিলিতে ছিলাম, ভাইয়া ছিল, ভাইয়ার ভয়ে প্রেম তো দূরে থাক, কেন একজনকে পছন্দ হলো সেটা বলার অভিব্যক্তিটাও কখনো ছিল না। এটা খুব মজার একটা ব্যাপার যে আমাদের বোধহয় এই সাবকন্টিনেন্টের খুব কমন একটা ব্যাপার যে মেয়েদের যখন ভাই থাকে মেয়েরা খুব বুক চিতিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, কিন্তু সেই ভাইরাই আবার বুক চিতিয়ে বোনেদের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু প্রেমের কি আসলে ধরেন একটা সার্টেন টাইমের পরে তো আপনি বড় হয়েছেন, যেটাকে আমরা বলি সাবালক বাংলায়, একদম সাবালিকা, তারপরে কি আসলে তারপরে বিয়ে হয়ে গেছে? প্রেম তারপরে বিয়ে হয়ে গেছে, মানে চিরন্তন প্রেমে আপনি পড়েছেন? চিরন্তন প্রেমে পড়ে গেছি। শুনবো সেই ব্যাপারে, সত্যি কিন্তু খুব মজা লাগছে। বাট ফাতিমা আপু, আমি তো একটু হলেও বের করতে পেরেছি না ভিতর থেকে? নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপু, আপনি যে আমার প্রশ্নের সাড়া দিয়ে আপনার মনের কথা বা প্রেমের কথা আজকে স্মরণ করেছেন। আমি জানি আজকে পুরো বাকিটা সময় এবং রাতেও আপনার খুব ভালো কাটবে, ফর শিওর। আমরা ভালো সময় আছি, থাকবো ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, দারুণ একটা সময়, কারণ নেক্সাস লেডিস ক্লাব মানেই এই যে আমাদের দারুণ একটা আড্ডার সময়, মন খুলে কথা বলার সময়। ছোট্ট একটা বিরতির পরেই সেই সময় আমরা আছি, থাকবো, আপনারাও যুক্ত হবেন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। নেক্সাস লেডিস ক্লাব মানেই দ্বিধা ভুলে মন খুলে পুরো একটা ঘন্টা কথা বলা, বন্ধুদের সম্পর্কে জানা, সমৃদ্ধ হওয়া। আজও আমরা সেটা করছি। আর আজ তো দুজন বন্ধু আছে, তাদের জীবনের সেরা সেরা সব কিছু আমাদের সাথে শেয়ার করছেন। আপনার জীবনের সেরা ঘটনাটি, সেরা অনুভূতি, যা কিছুই হোক না কেন, কিংবা কখনো ভীষণ মনের কোণে জমে থাকা যে কষ্ট বা একটা দ্বিধা যা কখনো কাউকে বলা হয়নি, সেটা শেয়ার করতে আমাদের সাথে যুক্ত হয়ে যান। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসুন। আপু, আপনাদেরকে যতই শুনছি ভালো লাগে বেড়ে যাচ্ছে, সাথে বারবার মনে হচ্ছে আল্লাহ সময়টা তো মনে ফুরিয়ে যাচ্ছে। এই যে সময়ের কথা আমরা বলছি, আমরা জানি যে আমরা যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য বাজেট খুব গুরুত্বপূর্ণ, সাথে আমার কাছে মনে হয় সময়টাও খুব গুরুত্বপূর্ণ। জীবনের সময় তো খুব নির্দিষ্ট, এর মাঝে আমাদের কত রকমের দায়িত্ব, কত রকমের ব্যস্ততা, যা কিছু থেকে অবসর মেলে না আমাদের ভ্রমণের জন্য। তারপরে ফাইন্যান্সের কথা যদি বলি, যখন হয়তো আমাদের ফাইন্যান্স ম্যানেজ করার সময় আসে, অনেকেরই হয়তো তখন ব্যাক পেন, নেক পেন, নানা রকমের শারীরিক প্রতিবন্ধকতা। এই ব্যাপারে একটু আপনার পরামর্শ শুনতে চাই যে আসলে ভ্রমণ আমরা কিভাবে একটা যথেষ্ট ট্রাভেল করার যে ক্ষমতা, সেই ক্ষমতা বা সক্ষমতা থাকাকালীন সুন্দরভাবে কম বাজেটে বা বাজেটটাকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। আমাদের ভারত উপমহাদেশে একটা টেন্ডেন্সি আছে, যেহেতু আমি এই রিজিয়ন নিয়ে রিসার্চ করেছি আমার পিএইচডিতে, তো আমাদের টেন্ডেন্সি হচ্ছে গিয়ে আমরা জমিয়ে রাখি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনি ইউরোপে যাবেন বা আফ্রিকায় যাবেন, দেখবেন যে ওই রিজিয়নের মানুষজন কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য তেমন কিছু জমায় না। ইউরোপিয়ান যারা, তারা ইউজুয়ালি সন্তানের বেসটাকে তৈরি করে দিতে চেষ্টা করে। হ্যাঁ, আমরাও তৈরি করি, বেস তৈরি করার চেষ্টা করি, কিন্তু ভবিষ্যতে তাদের জন্য কিছু একটা সঞ্চয় রাখার চেষ্টা করি। তো আমার মনে হয় যে একজন সন্তান, সেটা পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, তাকে যদি আমরা ঠিক মতো পড়াশোনা শিখিয়ে দাঁড় করিয়ে দিতে পারি, আমার মনে হয় না যে তার প্রতি আমাদের আর কোনো দায়িত্ব থাকবে। তো এরপরে আমি যে সঞ্চয়টা করছি, সেই সঞ্চয়টা আমরা তো শুরু করি ধরুন 25-26 বছর বয়স থেকে। তো সেই সময় আমরা নিজেদের জন্য একটা সময় এবং নিজেদের জন্য একটা সঞ্চয় রাখা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই খুব গুরুত্বপূর্ণ। এটা এমন নয় যে আমি নিম্ন মধ্যবিত্ত বা আমি মধ্যবিত্ত, আমার সঞ্চয় নেই। এটা আসলে আমাদের সবারই কিছু না কিছু আছে, আমরা সেদিকটায় খেয়াল করতে পারি না, যেহেতু আমাদের ওই যে আমাদের এই রিজিয়নের, সাউথ এশিয়ান রিজিয়নের আমাদের মানসিকতা। তো এই যে ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টে আমরা রিস্ক ম্যানেজমেন্ট আছে, অনেক ধরনের রিস্ক আসতে পারে ইন ফিউচার। তো সেই ইস্যু,
হ্যাঁ হেলথ ইস্যু আসতে পারে। তো ওই জিনিসটা নিজের ব্যক্তিগত ওই হেলথ বা নিজের যে রিস্ক ফ্যাক্টর আছে সেইগুলো আলাদা করে আমাদের জন্য ওল্ড এজের জন্য রেখে বাকি সঞ্চয়টা কিন্তু আমরা আমাদের নিজেদের কাজে ব্যবহার করতে পারি। এবং আমরা পাশের জেলায় যেতে পারি, আমরা পাশের দেশে যেতে পারি, আমরা বাজেট ট্রাভেলিং করতে পারি, আমরা নিজের মনকে প্রসারিত করতে পারি। মানে আমার ফিলোসফি গড়পড়তার সাধারণ দক্ষিণ এশীয় মানুষের থেকে একটু আলাদা। আমি যা ইনকাম করছি আজকে আমি মোটামুটি সবই ট্রাভেলিংয়ে খরচ করে ফেলি। তো এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এবং আমি এক সময় কর্পোরেটে চাকরি করতাম, আমেরিকান একটা বড় কর্পোরেটে চাকরি করতাম। এক সময় আমি দেখলাম যে কর্পোরেটে চাকরি করে আমার পক্ষে ট্রাভেল করা সম্ভব হচ্ছে না। প্রথমত আমি ছুটি পাচ্ছি না, আমি সময়ের একটা অনেক বড় সেখানে বছরে আমি 1 মাস 2 মাস, আমার সর্বোচ্চ আমি বছরে 4 মাসও ট্রাভেল করেছি, টানা 4 মাস আমি ট্রাভেল করেছি একবার। এই 4 মাস সময়ের মধ্যে ভ্রমণকালীন আপনি মানে কোন কোন জায়গায় বা কতগুলো জায়গায় গেছেন? আমি আফ্রিকার 9টা দেশ ভ্রমণ করেছি। আমার লাস্ট ট্রাভেল যেটা ছিল, আমি পিএইচডি তখন শেষ করেছি, আমার হাতে অনেক সময় ছিল, আমার ইউনিভার্সিটিতে তখন ব্রেক চলছিল। আমি টানা 4 মাস আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে ট্রাভেল করেছি, মানে যেসব জায়গায় সাধারণত মানুষ যায় না। এই জায়গায় ইন্টারাপ্ট করে আরেকটা প্রশ্ন জুড়ে দিই। আমরা ইউরোপ আমেরিকায় ভ্রমণের ক্ষেত্রে, আমেরিকার ব্যাপারটা একটু পরে আসবো, ইউরোপের ব্যাপারে অনেকেই থাকে যে হ্যাঁ ইউরোপিয়ান যেই দেশগুলো ইউভুক্ত, বিশেষ করে যেগুলো খুব সুপরিচিত এবং ঐতিহ্যগুলো সম্পর্কে জানে, সেখানেই মানুষ বেশি ভ্রমণ করে। কিন্তু আফ্রিকার বেলায় আমি দেখেছি মানুষের তুলনামূলকভাবে আগ্রহের জায়গাটা একটু কম ভ্রমণের। সেখানে আপনার ভিতরে আসলে এই ইচ্ছেটা কিভাবে এলো? আমি অনেক দেশ ভ্রমণ করেছি পৃথিবীতে, ইউরোপ, আমেরিকা। মোট কতটি দেশ তাহলে? 65-র উপরে দেশ আছে। আমি আসলে গুনি না, কিন্তু কারণ গুনে এখন আমি যদি একটা দেশে সবটা ঘুরতে চাই, একটা দেশ 1 মাসের উপরে, বা আরো বড় দেশ হলে আরো অনেক বেশি সময় লাগে। কিন্তু একটা দেশ বলতে এইটা নয় যে আমি একটা এয়ারপোর্টে নামলাম, 2 দিন তার আশেপাশে ঘুরে আবার 3rd ডেতে বা 2nd ডেতে ব্যাক করলাম, এটাকে একটা দেশ ট্রাভেল করা বলা যায় না। অ্যাকচুয়ালি ট্রাভেল বলতে সেখানকার মানুষকে জানা, সাইকোলজি একটু দেখা, বোঝা, ফিলোসফি বোঝা, সেখানকার কালচার বোঝা, সেখানকার খাবার সম্পর্কে আইডিয়া নেওয়া, তাদের লাইফস্টাইল সম্পর্কে আইডিয়া নেই। যেহেতু আমি লিখি, এখন আমার জানার তৃষ্ণা আরো বেড়ে গেছে। মানে উপজীব্য খোঁজেন আপনি সব সময়। আর যে আপনি যে জিজ্ঞেস করতে চাচ্ছিলেন যে জানতে চাচ্ছিলেন আফ্রিকার ব্যাপার। আফ্রিকা আমাদের কাছে একটা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এই মহাদেশ সম্পর্কে আমি 3rd টাইম গিয়েছি আফ্রিকায়, তো এটা আমার 3য় বার। সেহেতু আমার যতবারই যাচ্ছি ততবারই আমার আগ্রহ বাড়ছে, কারণ ওই রিজন সম্পর্কে আমরা একেবারে ব্ল্যাঙ্ক, আমাদের কোনো ধারণা নেই আফ্রিকার মানুষ কেমন। আমরা শুধু জানি যে ওখানে অন্যান্য জায়গার তুলনায় সেখানে নানা রকম রিস্ক ফ্যাক্টর, নানা রকম ভীতিকর ব্যাপার মানুষ মনে করে বা সেটা জানানো হয় বাইরের জগৎকে। কিন্তু আমার 3 বার আফ্রিকায় যাওয়া, এবং 3 বারের কোনোবারই আমি কোনো ধরনের সমস্যায় পড়িনি। মানুষজন ভীষণ বন্ধুভাবাপন্ন, ভীষণ, নারীদের জন্য ভীষণ সেফ, যেটা আমরা সবসময় কোনো একটা জায়গায় আমি একা ট্রাভেল করি, তো একা ট্রাভেল করার প্রথম আমি যেটা ফ্যাক্টর মনে করেছি সেটা হচ্ছে আমার নিরাপত্তা ওখানে কতখানি আছে। এবং আফ্রিকায় 1 বার নয়, 2 বার নয়, 3 বার গিয়ে আমি ভীষণ নিরাপদ বোধ করেছি। মাঝরাতেও আমি ট্রাভেল করেছি। আমি কালাহারিতে 500 কিলোমিটার শুধুমাত্র একজন গাইড ড্রাইভার নিয়ে চলে গেছি কালাহারি মরুভূমির ভিতরে। আবার সাধারণত এখানে যাওয়ার ব্যাপারে আমরা বিভিন্ন কবি সাহিত্যিক বা যারা ভ্রমণিক তাদের লেখায়ও পড়েছি যে অনেকে দিনেও ভ্রমণ করতে সেখানে ভয় পায়। এরকম ছিল একটা সময়। শুনবো আমরা এই ব্যাপারে আরো, মানে আমি যত শুনছি আসলে কিউরিওসিটি আরো বেড়ে যাচ্ছে। সেখানে আমি সিলাত আপুর কাছে, সিলাত আপু খুব মনোযোগ দিয়ে শুনছিল আর মাথা নাড়ছিল। আমি জানি আপু ভীষণ মানে ভ্রমণ পিপাসু, উনি তাই না? প্রথমে ঢুকেই আমি ওনার সাথে গল্প করেছি, উনি যখন বলছিল উনি সলো ঘুরে বেড়ায়, আমার তখনই দারুণ ব্যাপার। হ্যাঁ, সলো মানে কি প্রবলেম ফেস করে, এগুলো আমি ওনাকে আস্ক করছিলাম। কারণ আমি যখন কোনো একটা জায়গায় একা যাই তখন আমি কি প্রবলেম ফেস করি, উনি কিভাবে সেটা মোকাবেলা করে, এগুলো আসলে লার্ন করার বিষয়। অবশ্যই এগুলোর জন্য ওনাকে একজন আরেকজনের সাথে আমরা শেয়ার করলে কিন্তু আসলে তখন বোধ হয় নানা রকমের যে ওই যে রিস্ক ফ্যাক্টর বা এক ধরনের অজানা একটা শঙ্কা থাকে না, এটা কেটে যাবে। আর সেই জায়গায় আপুর কাছে যদি জানতে চাই, সাহসের ব্যাপার অবশ্যই ভীষণ। এটা দেখে আমি অবাক হয়েছি, কারণ আমার লাস্ট ইয়ার আমার সলো অনেক বাইরে যেতে হয়েছে, তো একা যখন গিয়েছি আমি অনেক রকম প্রবলেম ফেস করেছি। তখন দেখা যাচ্ছে যে উনি কিভাবে সেটা ডিল করেছেন। হ্যাঁ, কি করলো, যে ওনাকে দেখার সাথে সাথে কোশ্চেন করা শুরু করলো। ওনাকে আমি বলছিলাম যে আপনি বলবেন এগুলো, কারণ অনেক মেয়েরা, আমার ফ্রেন্ড অনেকেই বেড়াতে যেতে চায়, একা যাচ্ছে,
এটা আমাদের সোসাইটি মেনে নিতে পারে এটা না। একদমই আপু, আমি এই প্রশ্নটা আপুকে করতাম, আপনি খুব দারুণভাবে তুলেছেন। হ্যাঁ, একা বেড়াতে গেলে মানুষ ভাবে এটা কি হলো, কিন্তু একা তো আমি প্রকৃতি দেখতে যেতে পারি, কিংবা কোনো কিছু দেখার কিউরিওসিটি থেকে যেতে পারি। সৃষ্টিকর্তা তো একাই পাঠিয়েছেন আমাদেরকে পৃথিবীতে। রাইট, কিন্তু একা ভ্রমণে নারীরা যাবে, এটা আমাদের সমাজকে কেন জানি সহজে নিতে পারে না। সহজে নিতে পারে না। এবং আপু জানেন, আমরা যদি আসলে মানে ওয়ার্ল্ড সোসাইটি দেখি, সেই ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভেও যে সেটা খুব বেশি আলাদা তা না, সেখানেও কিন্তু নানা রকমের ব্যাপার আছে, হয়তো আমাদের থেকে একটু কম, কিন্তু আছে, আপু ভালো বলতে পারবে। একদম। আমরা শুনবো, আবারও একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি থেকে আমরা শুনবো, নিশ্চয়ই আপনারাও ততক্ষণে যুক্ত হয়ে যাবেন। থাকুন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ আমরা শেয়ার করে নির্দ্বিধায় এমন একটি বিষয় নিয়ে আড্ডা দিচ্ছি, এবং আমরা আমাদের মনের কথাগুলো শেয়ার করতে পেরে ভীষণভাবে আনন্দ অনুভব করছি। জানি সেই আনন্দ আপনারাও পেতে চান, তাই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর এই যে জুম কিন্তু একটু একটু করে জমে উঠেছে যাকে বলে। সুরমা আক্তার আপু, রেবেকা কবির আপু, রীতা পোদ্দার আপু, হাসিনা আপু, ইভা ফারহানা নার্গিস আপু, মমিব সুফিয়ান মমি আপু, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। এবং মমি আপুকে আজকে আমি কতদিন পরে চাঁদ মুখখানা দেখলাম। সো একদম মানে মমি আপুর কাছ থেকেই শুরু করি, 30 সেকেন্ড শুনবো। আপু, দ্বিধা ভুলে আজকে কি শেয়ার করতে চাও, যেটা আগে কখনো করা হয়নি? হ্যাঁ মমি আপু। আমি হ্যাঁ মমি আপু। আপু আমাকে বলছো? হ্যাঁ মমি আপু। জি মমি আপু। মমের পুতুল, মমের দেশের মেয়ে, মমি সুফিয়ান মমি। আপু বোধহয় নেটওয়ার্কের প্রবলেম। আপু আমি কোনো আচ্ছা, বোধহয় নেটওয়ার্কের প্রবলেম। আমি তাহলে হচ্ছে আজকে ইভা আপুর কাছে আসি। ইভা আপু, যে কথা কখনো ওইভাবে মানে দ্বিধার রেখে কখনো বলা হয়নি, কারণ আজকে নির্দ্বিধায় বলে ফেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। সবচেয়ে বড় কথা করতে অনেক পছন্দ করি, আর আমার শেয়ারটা হয়ে যায়, আমি পেটে কোনো কথা রাখতে পারি না। ও তাই নাকি? ভবন নাপিতের মতো ফুলে যায়। কোনো কথা মানে ওইরকম জমে আছে বা বলা হয়। সুখী মানুষ। নার্গিস আপু, এরকম সব সময় সুখে থাকো, কারণ কথা অনেক সময় আছে যে ভিতরে অনেক কথা যেগুলো বলা যায় না, তখন কিন্তু মানুষের ভিতরে মনে নানা রকমের চাপ সৃষ্টি করে। সেরকম কখনো কি রীতা পোদ্দার আপুর হয়েছে যে কোনো একটা বিষয় যেটা নানা কারণে ঘটেছে, বলা হয়নি কখনো? অনেক ধন্যবাদ আপা, সবাইকে শুভ সন্ধ্যা এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা। এরকম আসলে তেমন মানে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু ইন্টারনাল কিছু ব্যাপার থাকে, সেটা আসলে শেয়ার করা। তবে যেই ব্যাপারগুলো আসলে শেয়ার করা যায় তা বলে ফেলি, বিশেষ করে আমার হাজবেন্ডের সাথে। যে দেখা গেল কিছু কোথাও গেলাম বললাম না, এইটা তাহলে অনেক বড় ব্যাপার যে অনেক নারী আছে যে যারা তাদের হাজবেন্ডের সাথে একটা দেয়াল রেখে কথা বলেন, কারণ হয়তো বুঝে সুঝে নিজের মতো করে উনি ওটাকে সিদ্ধান্ত নেন, সেটাকে আমরা রেসপেক্ট করি। হাসিনা আপুর কাছে একদম 30 সেকেন্ডে শুনবো। হাসিনা আপু, ওই যে পেটে কথা থাকে না, এটা আসলে কেমন? পেটে কি কথার ব্যাংক? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ। দারুণ একটা বিষয়, আনন্দের আর মজা। এটা হচ্ছে আমি আমার 3 ছেলে মেয়ের সাথে বলেই ফেলি, বলবোই, বুঝছো, রাখতে পারি না। উসখুস করে না, আনন্দ সহকারে এবং গিলে উঠে আমার 3 ছেলে মেয়ের সাথে আমি শেয়ার করি, বুঝছো। হ্যাঁ, বাহ। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, তাই মানে একদম মানে 30 সেকেন্ড আমি হচ্ছে রেবেকা আপুর কাছে শুনবো যে আপু, আজকে বিষয়টা দেখার পরে আজকে তোমার কি বলতে ইচ্ছে করেছে, যেটা তুমি হয়তো ওভাবে আগে কখনো শেয়ার করনি? আজকে বলতে ইচ্ছা করছে, যদি আসলে সব কথাগুলো মানে
বলতে পারতাম তাহলে ভালো লাগতো, কিন্তু সবসময় তো সব কথা বলা যায় না, মাঝে মাঝে দুঃখ লাগে, ইস কথাগুলো মনের মধ্যে এটা আছে ঠিক, কিন্তু এটা একটা সুন্দর কথা বলেছো রেবেকা আপু, যে নানা কারণেই বলা যায় না, তাই না? হ্যাঁ, পরিবেশ, মানুষ সবকিছু মিলিয়ে একদম। অনেক সময় অনেকে খুব তীর্যকভাবে কথা বললো, খুব কষ্ট পেলাম, মনে খারাপ বোধ করলাম, কিন্তু থাক আমি পেয়েছি পাই, উনি তো বলে আনন্দ পেয়েছে, থাক বলবো না কিছু, তাই না আপু? এরকম হয়। সুরমা আপু, সুরমা আপুর কাছে আজকে জুমের লাস্ট নোট শুনবো আপুর কাছ থেকে। আপু নির্দ্বিধায় কি বলতে চাই আজকে? আপু আপু জি, আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। নির্দ্বিধায় বলতে চাই আসলে নির্দ্বিধায় ছোটকালের বিষয়গুলো অনেক ভাষায় আমাকে একদম প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, ফ্রক পরে খুব দৌড়াদৌড়ি করতাম, ছেলে মেয়ে এগুলি সবাই মিলে খেলাধুলা করতাম। বিশেষ করে মানে জীবনে যেটা আসলে আমাদের সবার সব থেকে শ্রেষ্ঠ সময় ছেলেবেলা। আরেকদিন নিশ্চয়ই শুনবো ছেলেবেলার কথা। আজকে একদম শেষে যেহেতু চলে এসেছি, ছোট করে সিলাতাপুর কাছে আসি। নিডস লাইফস্টাইল, নিডস শব্দটার মধ্যে অনেক কিছু নিহিত, এবং লাইফস্টাইল তো একইভাবে সব কিছু তুলে ধরে। সো নিডস লাইফস্টাইলে আমরা কি কি পাবো বা কি কি পাওয়া যায়? আমার এখানে আমার লেডিস শাড়ি, কুর্তি, সালোয়ার কামিজ, আর জেন্টসদের জন্য পাঞ্জাবি, আর এমনিতে আলাদা করে ওড়না, ডিফারেন্ট ডিফারেন্ট পায়জামা আলাদা আলাদা করে এগুলো আছে। বা দারুণ। নিডস লাইফস্টাইলটা গড়ে তোলার পেছনে মানে কোনটা আপনাকে বেশি, মানে নিশ্চয়ই কোনো একটা স্বপ্ন নিয়েই তো আপনি গড়ে তুলেছেন, সেটা কিভাবে কখন পরিকল্পনাটা করেছিলেন? আসলে আমার পরিকল্পনাটা হয়েছিল আমার যখন সেকেন্ড বেবি হলো, তখন আসলে কোনো কাজে যেতে পারছিলাম না, যেটা আমি ক্লাস 8 থেকে কিছু না কিছু করি। ক্লাস 8 থেকে টিউশনি করেছি, এরপরে পার্ট টাইম জব করেছি, সবসময় স্বাবলম্বী হয়ে চলতে চেষ্টা করেছি। এটা আমি সবসময় চেষ্টা করেছি। আর ছোটবেলায় বাবা ছিল না, নিজেকে সবসময় চেষ্টা করেছি নিজে ইকোনমিক্যালি সলভেন্ট হতে হবে। আমার মায়ের এটাই শিক্ষা, তোমাকে ইকোনমিক্যালি তুমি নিজের জিনিসটা নিজেকে থাকা সবসময়, এইটা আমার সবসময় ছিল। আমি সবসময় পার্ট টাইম জব করেছি, কিছু না কিছু করেছি। আর যখন সেকেন্ড বেবিটা হলো, আসলে তখন একটু আগে আপনি যেটা বলছিলেন ট্রাভেল টাইম বা আপনি সব কাজ বাচ্চাদেরকে নিয়ে করেন, আমারও সেটা হয়েছে, আমি সব কাজ আমার বাচ্চাকে নিয়ে করেছি। তো দুইটা বাচ্চাকে নিয়ে গাড়িতে নিয়ে, বড় বাচ্চাটা বড় হয়েছে গাড়িতে, আমার অফিস মিটিং সবকিছু দেখা গেছে 2 ঘন্টা জার্নি করে যাব একটা মিটিং এর জন্য, বাচ্চাটা কোলেই, খাওয়ানো পড়ানো সব গাড়ির মধ্যে করেছি, 30 মিনিট মিটিং করে দেন ব্যাক করেছি। সেকেন্ড বেবির বেলায় আর এটা করতে পারিনি, তখন আমার কাজ বন্ধ হয়ে যায়। এরপর আমি 3 ইয়ার্স চুপ ছিলাম। 3 ইয়ার্স চুপ থাকার পর চিন্তা করলাম যে এমন কিছু বের করতে হবে যেটা নিয়ে আমার 2টা বাচ্চাকে আমি মেনটেন করতে পারি। তো বড়টা তো মেয়েকে গাড়িতে রেখে কাজ করা গেছে, কিন্তু ছোটটাকে নিয়ে গাড়িতে রেখে কাজ করা, হ্যাঁ ছোটটা ছেলে। আপু আপনার সাথে আমার বেশ ভালো মিল আছে, এবং আমি কিন্তু সব কাজ আমার 2 বাচ্চাকে নিয়েই করি। আমার কাজের শিডিউল 2 বাচ্চাকে নিয়ে করতে পারাটা রীতিমতো আমি বলবো একজন মায়ের জন্য খুব ভালো লাগার ব্যাপার। এমনকি আমি ফটোশুট লাস্ট কঠিন আপু, ফটোশুটটা করেছি, বাসায় কুক করছি, বাচ্চাদের খাবার রেডি করছি, বাচ্চার পড়া দেখতেছি, সাথে আবার আমার শুটের কাজও করছি। তো দেখা যাচ্ছে আমি এমন কাজ চুজ করেছি যেন আমি আমার ফ্যামিলি সবকিছু করে বাচ্চাদেরকে নিয়ে করতে পারি, বাচ্চাদেরকে নিয়ে যেভাবে করছেন, যেভাবে আপনি অন্যের প্রয়োজনীয়তাকে মাথায় রেখে ডিজাইন করছেন এবং আপনার নিজের প্রয়োজনীয়তাটাকেও ভীষণ প্রাধান্য দিয়েছেন, এভাবে ব্যালেন্স করেই চলবেন। নারীদের জন্য অনুপ্রেরণা হয়েছেন, সেটা আরও পরিধিটা বাড়ুক, আমরা সেই শুভকামনা জানাই। একদম শেষের দিকে চলে এসেছি। ফাতিমা আপু, আপনি এতগুলো দেশ এবং এতগুলো কন্টিনেন্ট আপনি ভ্রমণ করেছেন, মানে এই সময় আসলে খুবই নগণ্য আপনার কাছ থেকে শোনার। তবুও শুনতে চাই যে প্রতিটি মানুষের জীবনের স্বপ্ন থাকে, আকাঙ্ক্ষা থাকে, এবং যারা ভ্রমণিক তাদের কিন্তু ওই আকাঙ্ক্ষাটা আরও বেশি। কোন জায়গাগুলো একটু বেশি টানে আপনাকে, যেগুলো আপনি অবশ্যই ভ্রমণ করতে চান সাম্প্রতিক সময়ে? অবশ্যই আফ্রিকার বাকি দেশগুলো, যেগুলোতে এখনো আমি যেতে পারিনি, বা যেগুলো এখনো দুর্গম মানুষের কাছে, বা যেগুলোতে যাওয়ার নিষেধাজ্ঞা আছে। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে যাওয়া নিষেধ, আমাদের পারমিশন নেই, সেসব দেশ আমার খুব যেতে ইচ্ছে করে। আমি ব্যক্তিগতভাবে ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, এই অ্যাডভেঞ্চারের তাড়নায় আমি বেরিয়ে পড়ি। তো এই যে দেশ যেগুলো আমি এখনো যেতে পারিনি, আফ্রিকার বা অন্যান্য বিভিন্ন দেশ যেখানে বেশ দুর্গম এবং
রিস্ক আছে সেসব জায়গায় এবং অনেক নতুন কিছু আবিষ্কার করা যাবে যেখান থেকে চান্স আছে সেসব জায়গায় আমি আসলে ভ্রমণ করতে চাই। দারুণ, আপনার এই ভাবনা যেন খুব শিগগিরই সৃষ্টিকর্তা পূরণ করেন এবং আপনার সেই ভাবনা, আপনার সেই ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে আপনি বই লিখবেন, সেটা আমরা সেই সম্পর্কে জানবো আপনার বই থেকে। এবং আপনি বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন ফাইন্যান্সের মতো একটা সাবজেক্ট, যেটা আমাদের ভীষণ গৌরবের। অনেক শুভকামনা এবং এভাবে বাংলাদেশকে উচ্চে তুলে ধরবেন, বাংলাদেশের পতাকাটা নিয়ে বিশ্ব পরিভ্রমণ করবেন। আবারও দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা আমাদের সকল বন্ধুদের জন্য। দর্শক, ভালোবাসা আপনাদের জন্য যারা প্রতিনিয়ত আমাদের সাথে থেকে আমাদের এই পথ চলাকে সহজ করছেন, সার্থক করছেন। এভাবেই থাকবেন সব সময় নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে।